ঘুম থেকে উঠে এমন একটা দৃশ্য দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। একদম নিস্তব্ধ পরিবেশ, ঘন মেঘের মাঝে সোনালী সূর্যের রশ্মি, আর পাহাড়গুলো তো রীতিমতো মেঘের নিচে চাপা পড়ে গেছে। একটু বিস্তর ভিউ পেতে পাশের ছাদে চলে গেলাম। এখান থেকে দৃশ্যগুলো যেন আরো ভয়ঙ্কর লাগছে। সূর্য উঠবে উঠবে ভাব, ঠান্ডা কনকনে বাতাস, সূর্যের সামনে মানুষগুলোকে দেখতে রীতিমতো একটি শিল্পের মতো লাগছে। সব মিলিয়ে এটাই হলো সেই সময় যখন মন থেকে আওয়াজ আসবে এই ট্যুরটি টোটালি উঠতে। ভাবছেন বলা কওয়া ছাড়া এত সুন্দর জায়গায় কিভাবে চলে আসলাম, কিন্তু জানলে অবাক হবেন আমাদের এখানে পৌঁছাতে প্রায় 32 ঘন্টার মতো সময় লেগে গেছে। কিন্তু বাংলার ভূস্বর্গ নামে পরিচিত এই সাজেক ভ্যালি আমাদের পথের সমস্ত ক্লান্তি মুছে দিয়েছে। শীত আসার ঠিক আগ মুহূর্তে নভেম্বর মাসে আমরা সাজেকে ঘুরতে গিয়েছিলাম, কারণ সে সময় ভিড় থাকে কম ও মেঘ থাকে ভরপুর। যদিও মেঘপুঞ্জি বা মেঘমাচাঙের মতো রিসোর্টে আমরা বুকিং পাইনি, তবুও আমরা রীতিমতো বিছানায় শুয়ে দৃশ্য উপভোগ করেছি। ঘুরেছি ঐতিহাসিক লুসাই গ্রাম, ট্রাই করেছি সাজেকের জনপ্রিয় সব খাবার, এবং সর্বশেষে ছিল বাংলাদেশের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত বাইতুস সালাম জামে মসজিদ ও ছোট্ট 3 বন্ধুর গল্প। তো চলুন শুরু করা যাক। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সাজেক যেতে হলে আপনাকে প্রথমে এইখানে পৌঁছাতে হবে, 10 নং বাঘাইহাট আর্মি ক্যাম্পে। কারণ হলো আপনি চাইলেই যে কোনো সময় সাজেকে প্রবেশ করতে পারবেন না। হয়তো আপনাকে সকাল 10টার স্কোয়াডে, কিংবা এটি মিস হয়ে গেলে লাস্ট দুপুর 2টার স্কোয়াডে আর্মির কড়া নিরাপত্তায় খাগড়াছড়ি থেকে দীঘিনালা পার হতে হবে। আর আমাদের কথা বলতে গেলে আমরা যাত্রা শুরু করি গাজীপুর থেকে খুব ভোরবেলা, একদম বলা যায় সূর্যের সাথে। কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম থাকার কারণে আমাদের খাগড়াছড়ি পৌঁছাতে পৌঁছাতেই রাত হয়ে যায়। তাই বাধ্য হয়ে গতকাল রাতে খাগড়াছড়ি পর্যটন মোটেলে ছিলাম। আজকের রাত্রি খাগড়াছড়ির পর্যটন মোটেলে ছিলাম এবং এখানে সকালের নাস্তা সেরে তারপরে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত জায়গা সাজেকের দিকে। খুব খোলামেলা, পরিপাটি, নিরিবিলি, খুব সিমসাম একটা সুন্দর পরিবেশ। এখন রওনা হচ্ছি সাজেকের দিকে। এখান থেকে 10টার দিকে আমরা স্পট ধরবো। এখন বাজে 1:30, 1.5 ঘন্টা সময় লাগবে। তো সাথেই থাকবেন বন্ধুরা। আপনাদের একটি ইম্পর্টেন্ট জিনিস জানিয়ে রাখা দরকার, আপনারা যদি প্রাইভেট কারে আসেন তবে অবশ্যই আগে থেকে পর্যাপ্ত পেট্রোল সাথে রাখবেন, কারণ খাগড়াছড়ির পর কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই। তো আপনারা যদি আর্মি ক্যাম্পে পৌঁছে যান এরপরে কিন্তু আর পাম্প থেকে পেট্রোল নিতে পারবেন না, পরবর্তী দোকানগুলো থেকে চড়া মূল্যে কিনে নিতে হবে। তো আমরা বিজিবি ক্যাম্পে যে আধা ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম, এখন আমাদেরকে আর্মির কড়া নিরাপত্তায় পার করে নেওয়া হবে, এবং মোটামুটি আধা ঘন্টার মতো সব গাড়িগুলো চললো। এরপর ছোট একটি ব্রেক নেওয়া হলো। তখন আমরা দেখতে পেলাম পাহাড়ি অনেক বাচ্চারা বিভিন্ন জিনিস বিক্রি করছে। তাদের গাছের মিষ্টি পেঁপে থেকে শুরু করে আখ, আমড়া ইত্যাদি ইত্যাদি। এটা কি পেঁপে? পেঁপে আমরা তাদের কাছ থেকে টুকিটাকি কিছু ক্রয় করে আবারও যাত্রা শুরু করলাম। সাজেকের যতই কাছে যাচ্ছি ধীরে ধীরে যেন সবুজের মাত্রা আরো বাড়ছে। ঘূর্ণায়মান পাহাড় যেন ধীরে ধীরে আমাদের গ্রাস করে দিচ্ছে, আর এখান থেকে ভালো লাগার অনুভূতি শুরু হয়ে গেল। দীর্ঘ এক পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে সাজেক উপত্যকায় এসে পৌঁছালাম। কিন্তু দুঃখের বিষয় হলো আগে থেকে যেহেতু আমরা কোনো রুম বুকিং করে আসিনি, তাই আমাদের সামান্য কিছু সময় লাগলো রিসোর্ট বুকিং করার জন্য। অবশেষে সাজেক ইকো রিসোর্ট নামে এই রিসোর্টে উঠলাম। আমি সব থেকে এক্সাইটেড ছিলাম বারান্দা থেকে ভিউ দেখার জন্য। আমাদের বারান্দা থেকে মূলত ভারতের মিজোরাম সীমান্তের ভিউ দেখা যাচ্ছে, কিন্তু আসল ভিউ বোঝা যাবে আগামীকাল খুব ভোরে। ঘরটা এই হলো আমাদের ঘর, কাঠের তৈরি, ডিজাইনটাও খুব সুন্দর। 2 রুম, নিচে ডাবল বেড আর এখানে সিঙ্গেল। এখানে থাকবো 2 জন। 2 রুম মিলে 5,500 টাকা ভাড়া। এক কথায় সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছে। রুম যেমন তেমন, বাহিরের যে দৃশ্যগুলো এগুলা মন জোড়ানো। আর আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে পাশের রেস্টুরেন্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টের নাম হলো মারওয়াটি রেস্টুরেন্ট। আমরা পার পারসন 600 টাকার একটা প্যাকেজ নিয়েছিলাম। এই প্যাকেজে 3 বেলার খাবার পাওয়া যাবে। তো দুপুরবেলা ট্রাই করলাম ব্যাম্বু চিকেন। এটি পাহাড়ি মুরগি দিয়ে করা হয়েছিল। খেতে খুবই শক্ত, তবে স্বাদটা বেশ ভালো ছিল। একটু ভিন্ন রকমের ফ্লেভার পাওয়া যায় আর কি। খাবার খাওয়া শেষে এখন বাজে দুপুর 3টা, সুতরাং সন্ধ্যা নামতে খুব একটি বেশি সময় বাকি নেই। প্রথমে আমরা আমাদের পাশের রিসোর্টের ছাদে উঠে গেলাম একটা ভালো ভিউ পাওয়ার জন্য।
কই থেকে আইছেন মুরব্বী? কই থেকে আইছে? চিটাগাং থেকে আইসুন? চিটাগাং এর ভাষা তো এটা না। হ্যাঁ, তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এখন আমরা যাচ্ছি সাজেকের সর্বপ্রথম স্পট ঘুরে দেখার জন্য। তার নাম হলো কংলাক পাহাড়। রাস্তার পাশের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা সেদিকে যেতে লাগলাম। এটার নাম কংলাক পাড়া হলেও এখানে কিন্তু কঙ্কালের মতো দেখতে বিশাল সাইজের একটি পাথর আছে। পাহাড়ের একদম চূড়ায় উঠে বন্ধুত্ব হলো কতগুলো মারাত্মক কিউট কুকুরের সাথে। আসলে আমার পাহাড় ভালো লাগার অন্যতম কারণই হচ্ছে পাহাড়ের কিউট এই কুকুরগুলি। আর পাহাড় হোক কিংবা সমুদ্র সৈকত, এই ছোট্ট প্রাণীগুলোর সাথে বন্ধুত্ব করতে আমাদের খুব একটা বেশি সময় কিন্তু লাগে না। শেষ পর্যন্ত আমরা একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম। অসাধারণ একটি দৃশ্য ছিল সেখানে। কংলাক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চারপাশটা একদম জাদুর মতো লাগছিল। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত সৌন্দর্য এক জায়গায় এসে মিশেছে। সোনালী আলো, পাহাড়ের সারি আর মেঘের সাগর। এখানে দাঁড়িয়ে সত্যিই মনে হচ্ছিল আমরা প্রকৃতির কাছে কতটা ঋণী। কংলাক পাহাড় ঘোরা শেষে আমরা রুমে ফিরে খানিকটা বিশ্রাম নিলাম। এরপর রাতের বেলা পায়ে হেঁটে জায়গাগুলো ঘুরতে থাকলাম। দেখলাম বেশ কয়েকটি রিসোর্ট সহ স্থানীয় কিছু দোকান। সর্বশেষে দেখতে পেলাম একদল পর্যটক রীতিমতো রাস্তার ধারে বসে গলা খুলে গান করছে। তাদের গানের তালে তালে আশেপাশের টুক বাজা। ঘুম থেকে উঠে এমন একটা দৃশ্য দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। একদম নিস্তব্ধ পরিবেশ, ঘন মেঘের মাঝে সোনালী সূর্যের রশ্মি, আর পাহাড়গুলো তো রীতিমতো মেঘের নিচে চাপা পড়ে গেছে। একটি বিস্তর ভিউ পেতে পাশের ছাদে চলে গেলাম। এখান থেকে দৃশ্যগুলো যেন আরো ভয়ঙ্কর লাগছে। সূর্য উঠবে উঠবে ভাব, ঠান্ডা কনকনে বাতাস। সূর্যের সামনে মানুষগুলোকে দেখতে রীতিমতো একটি শিল্পের মতো লাগছে। সব মিলিয়ে এটাই হলো সেই সময় যখন মন থেকে আওয়াজ আসবে এই ট্যুরটি টোটালি উঠতে। ছাদে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে অবশেষে রুমে ফেরত আসলাম। আর সূর্য একদম মাথার উপরে ওঠার পর বারান্দা থেকে পরিবেশটা একদম নিস্তব্ধ এবং স্বর্গীয় ছিল। আর হয়তো ঠিক এই কারণেই সাজেককে বলা হয় বাংলার ভূস্বর্গ। এই হলো আমাদের ছোট্ট রিসোর্ট। গতকাল 2 রুমের ভাড়া পড়েছিল 5,500 টাকা। আর আজকে শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে আরো 1,000 টাকা বেড়ে গিয়ে হয়েছে 6,500 টাকা। আর ইনি হলেন আমাদের রিসোর্টের ছোট্ট দারোয়ান। আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর পাপি হলো এটি। যদিও ওর সাথে অনেক খাতির দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কেমন যেন কাউকে কোনো পাত্তাই দিল না। কি আর করার। সকাল সকাল আপনারা যদি হাঁটতে বেরোতে পারেন তবে চারদিকের পরিবেশটা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। এটি হলো মেঘপুঞ্জি রিসোর্ট। এখানে থাকার খুব ইচ্ছা থাকলেও আগামী 2 মাসের মধ্যে কোনো রুম খালি পাইনি। আর সকাল সকাল বেরোলে আপনি আরেকটি জিনিস দেখতে পাবেন, সেটি হলো আদিবাসীদের হাট বাজার। তারা নানা পদের ফ্রেশ ফল ও অজানা বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসে আছে। তেমন কিছু না কিনলেও সবকিছু ঘুরে দেখতে বেশ ভালোই লাগলো। এরপর সকালের নাস্তা করার আগে আমরা আরেকটু হাঁটাহাঁটি করতে বেরোলাম। এতক্ষণে সূর্য পুরোপুরি উঠে গেছে। আমরা দেখতে পেলাম মস্ত বড় একটি গাছ, যার নিচে বসে স্থানীয় লোকেরা আড্ডা দিচ্ছে। এরপর হেঁটে আরেকটু সামনে যাওয়ার পর আমরা দেখতে পেলাম মোটামুটি বলা যায় ভাসমান টাইপের একটি দোলনা। আবহাওয়া মেঘের কারণে মনে হয় এই জায়গাটি আসলে আকাশে ভেসে রয়েছে। এখান থেকে চারপাশের প্রকৃতির খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছিল। সাথে এখানে দাঁড়িয়ে ছবিও কিন্তু বেশ সুন্দর উঠছিল। আমরা এখানে বসে কিছুক্ষণ রোদ তাপাতে তাপাতে দোল খেলাম। এরপর চলে আসলাম সকালের নাস্তা করতে। সকালের নাস্তায় ছিল ব্যাম্বু খিচুড়ি।
আমাদের আজকের প্রথম গন্তব্য হলো লুসাই গ্রাম। সাজেকের ভেতরেও এমন কিছু জায়গা আছে যেগুলোতে গেলে আপনি এখানে বাস করা আদিবাসীদের সংস্কৃতি এবং ঐতিহ্যের গান পাবেন। আর ঠিক এমনই একটি জায়গা হলো লুসাই হেরিটেজ ভিলেজ। এটি শুধুমাত্র একটি গ্রাম নয়, বরং এটি একটি জীবন্ত মিউজিয়াম, যেখানে লুসাই সম্প্রদায়ের জীবনধারা ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে যাওয়ার পথে আই লাভ সাজেক নামে এই লেখাটি পড়ে। এখানে দাঁড়িয়ে আমরা একটি ছবি তুলে নিলাম। এরপর লুসাই গ্রামে গেলাম। এটি মূলত একটি রিসোর্ট টাইপের। 30 টাকার টিকিট কেটে সেখানে ঢুকতে হয়। আর আপনি যদি পোশাক ভাড়া করতে চান তবে 20 মিনিটের জন্য ভাড়া পড়বে 100 টাকা। এখানে ঢুকতেই আপনি দেখতে পাবেন কিছু ভয়ঙ্কর জন্তু জানোয়ারের কঙ্কাল। যেহেতু এই রিসোর্টটি লুসাইদের জীবনযাত্রা ও সংস্কৃতিকে তুলে ধরেছে, তো তাদের সংস্কৃতির অন্যতম একটি অংশ হচ্ছে শিকার করা। এই লুসাই গ্রামের প্রথমে আছে দোকানদার ছাড়া দোকান। আসলে এই দোকানটা একটা বিশ্বাসের কথা তুলে ধরেছে। এখানে অনেক কিছু রাখা আছে। এই দোকান থেকে কোনো কিছু কেনার নিয়ম হলো আপনাকে সবকিছু ডিব্বায় ভরে দেওয়া হবে। এরপর আপনি এখান থেকে যা খুশি তাই নিতে পারবেন। আছে সাম চকলেটস, তারপরে কিছু ব্রাশ, একদম ছোটখাটো জিনিস, কিন্তু এখানে একটা কথা খুব সুন্দরভাবে লেখা আছে, আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য নিয়ে নির্ধারিত বক্সে টাকা রাখতে পারেন। লুসাইরা একে অপরকে এতটুকু বিশ্বাস করে। এই দোকানটা আসলে কেনাকাটার থেকেও বেশি হলো একটা বিশ্বাসের কথা তুলে ধরা হয়েছে এখানে। পেঁপে দেখা যাচ্ছে। আরেকটা ভালো কথা, সাজেকের পেঁপেগুলো কিন্তু খুবই বেশি মিষ্টি হয়ে থাকে, খুব কম দামে। এখানে প্রাইস শিটটা দেওয়া আছে। কলা একটি 5 টাকা এবং পেঁপে একটি 50 টাকা। ফ্রেশ পেঁপে। এখান থেকে যা খুশি আপনি নিয়ে এখানে একটা বক্স রাখা আছে, এই বক্সে টাকা দিয়ে রাখতে পারেন। ফ্রুটিকা একটা, এই ফ্রুটিকা 2টা, এই 50 টাকা। দারুণ একটা ব্যাপার না? সারা বাংলাদেশ যদি এমন হতো তাহলে কতই না সুন্দর হতো, কতই না ভালো হতো। কি শিকার করবেন? মানুষ। হাই হাই। এদিকে হচ্ছে নকল লুসাই রাজা জনাব আমিনুল ইসলাম অন্তর, যে এখন আমাদের এই রিসোর্টের ট্যুর দিবে। আমি এই মুহূর্তে আদিবাসীদের একটি ঘরের সামনে দাঁড়িয়ে আছি। মুলির বেড়া, এটা সম্ভবত নারিকেল পাতার ছাউনি। লুসাই গ্রামে কিন্তু আপনি রুমও পাবেন কটেজের মতো, খুব সুন্দর সোনেরি মুলির বেড়া এবং কাঠের ঘর। আমরা এখন আছি লুসাইদের একটি বাবুর্চিখানায়। বাবুর্চিখানা অর্থাৎ বাবুর্চির আর কি ঘর। এটা ছিল তাদের চুলা। এই উনুনেই তারা রান্না করে খেত। 3টা মাথালা চুলা, আর এখানে হলো খড়ি কাঠ বাঁশ, এগুলো দিয়ে রান্না করা হতো। লুসাই গ্রামে যত্রতত্র ময়লা না ফেলে প্রত্যেকটা এরিয়াতেই এরকম বেতের জুড়ি বাঁধা আছে, এখানে ময়লা করতে পারবে। সাজেকটা সত্যি বহুরূপী, এই জন্য সারা বছরই এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে। লুসাই গ্রামটা তার মধ্যে উল্লেখযোগ্য, যেখানে আদিবাসীদের যে জীবনযাপন, এখানে সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে। এই রিসোর্টে অনেকক্ষণ সময় কাটালাম। আমার বেশ ভালো লেগেছে জায়গাটি। খুব ছোট্ট পরিসরে সাজানো ছিমছাম নিরিবিলি পরিবেশে এই স্টোন গার্ডেনটি অবস্থিত। আহামরি দেখার মতো কিছু না থাকলেও এর ভিতরটি বেশ চমৎকার। বিশেষ করে এখান থেকে দূরের সাইট সিন এত সুন্দর, সত্যি অতুলনীয়। গার্ডেনে কিছু কিছু জায়গায় বড় বড় পাথর জড়ো করে রাখা আছে। সবুজ গালিচায় ঘাসগুলি যেন এই পাথরগুলিকে নিজের বুকে যত্ন করে আগলে রেখেছে। দেখতে আসলেও অনেক সুন্দর লাগছে। আর এই পাথরের উপরে বসে দর্শনার্থীরা একটি ছবি তুলতে কিন্তু ভুল করে না। আর সবচেয়ে দারুণ উপভোগের যে বিষয়টি, সেটি হলো একটি দোলনা।
দোল খেতে খেতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যাবে। আসলে আমাদের প্রভু এই পৃথিবীটাকে যে কত সুন্দর করে সাজিয়েছেন তা এসব জায়গায় না আসলে আসলেই বোঝা যায় না। রক গার্ডেন ঘুরে আমরা হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এরপর আসলাম এই সাজেকে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত মসজিদ, যার নাম হলো বাইতুস সালাম জামে মসজিদ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উপরে এই মসজিদটি অবস্থিত। এই মসজিদের ভিতর এবং বাইরের কারুকাজ অনেক দৃষ্টিনন্দন। এর ভেতরে কিন্তু মহিলাদের নামাজেরও আলাদা ব্যবস্থা আছে। আপনারা জেনে অবাক হবেন যে সাজেক যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে, তো এখানে সরাসরি মাটি থেকে পানি উত্তোলন করা যায় না, সব পানি এখানে কিনে নিতে হয়। এবং এই মসজিদে প্রতিদিন গড়ে প্রায় 5000 লিটার পানি ব্যয় করা হয়। এবং লিটার প্রতি যদি 1 টাকাও ধরা হয় তবুও শুধু পানি বাবদই এই মসজিদে প্রতিদিন 5000 টাকা খরচ করা হয়। খরচ অনেক ব্যয়বহুল হলেও সবার সহযোগিতা নিয়ে আলহামদুলিল্লাহ এই মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা হচ্ছে। এ সম্পর্কে আসলে বিস্তারিত আলাদা একটি ভিডিও দরকার। তো এরপরে আমরা চলে আসলাম মসজিদের পাশের হ্যালিপ্যাডে। সূর্য ডোবার সাথে সাথে এখানকার পরিবেশ খুব শান্ত হয়ে যায়। সূর্যাস্তের পরপরই মাগরিবের আজানও হয়ে যায়। আজান আর সূর্যাস্ত একসাথে। حي على الصلاة حي على الصلاة মাগরিবের নামাজ শেষে আবারও হ্যালিপ্যাডে এসে দেখি একটা ফানুস। হ্যাঁ, লিটারালি একটা মাত্র ফানুসের দিকে সবাই মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। এই একটা ফানুসকেই ঘিরে যেন আজ সবার উল্লাস আনন্দ। হ্যালিপ্যাডের রাস্তার পাশে এক সারিতে প্রায় 30 থেকে 40টা ছোটখাটো দোকান টাইপের বসে। সন্ধ্যার পর থেকে মূল বেচাবিক্রি শুরু হয়। পাওয়া যায় নানাবিধ পাহাড়ি খাবার, কিন্তু সবকিছুর দামই তুলনামূলকভাবে একটু বেশি। এখান থেকে আপনি ব্যাম্বু চা খেতে পারেন। ব্যাম্বু চার কথা শুনে প্রথমে মনে করেছিলাম স্পেশাল ভাবে হয়তো ব্যাম্বুতেই বানানো হয়, পরে বুঝলাম নর্মাল চাই শুধু বাসে ভরে খেতে দেয়। আসেন মামা, গরম খেলে আসেন, সাজেকের ঐতিহ্যবাহী খাবার ব্যাম্বু চিকেন কচি বাস। পরের দিন সকালের পরিবেশটা যেন আরো কয়েক গুণ সুন্দর। বারান্দার দোলনায় বসে দোল খাচ্ছিলাম। অনেকক্ষণ বসে থাকার ইচ্ছা ছিল, কিন্তু সময় বলছে চলে যেতে হবে, তাই এখন ফিরে যাওয়ার পালা। তবে আবারও এখানে আসার ইচ্ছা পোষণ করে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।